বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি আছি ভূগোল বিষয়ের প্রভাষক লাইলুন নাহার। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে পাঠদান করব সেটি হচ্ছে ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের ভূমিকম্প নিয়ে। এটি একটি একেবারে কমন একটি বিষয়, যেগুলো আমরা সচরাচর আলোচনা করে থাকি এবং আমাদের জীবনের সাথে এই ভূমিকম্প কিন্তু জড়িত। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকে ক্লাসটি শুরু করি। আমরা আজকে পড়ব কি ভূমিকম্প নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা জানো ভূমিকম্প হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগ, আর পৃথিবীর বিভিন্ন দেশেই এই প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা দেখা যায়। এর ফলে বিভিন্ন সময়ে দেখা গেছে বিভিন্ন সভ্যতা পুরো ধ্বংস হয়ে গেছে এই ভূমিকম্পের কারণে। তাহলে আমরা প্রথমেই এই যে ভূমিকম্প সম্পর্কে বললাম যে এটি একটি প্রাকৃতিক দুর্যোগ, এর ফলে বিভিন্ন সভ্যতা ধ্বংস হয়ে গেছে, এটি আমাদেরকে কি করতে হয়, প্রায়ই ফেস করতে হয়, প্রায়ই আমাদের এর মুখোমুখি হতে হয়। এবং এটি এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যা কিনা ঠিক 1 ঘন্টা আগেও মানুষ বুঝতে পারে না যে ভূমিকম্প হবে কি হবে না, যার কারণে পূর্ব প্রস্তুতির কোনো ব্যাপার থাকে না। ফলে যে ধ্বংসলীলাটি হয় সেটি আমাদের জন্য হয় অত্যন্ত মারাত্মক। তাহলে প্রথমেই আমরা জানব ভূমিকম্প কি। ভূমিকম্প হচ্ছে ভূ অভ্যন্তরে, আসলে কিন্তু আমরা যদি শব্দটা দেখি তাহলেই কিন্তু বুঝতে পারি যে আসলে এটা কি জিনিস। প্রথমে আসছে কি ভূমি, তারপরে শব্দটা হচ্ছে কম্প। অর্থাৎ আমাদের যে ভূত্বক আছে সেই ভূত্বক যদি কোনো কারণে কেঁপে ওঠে আকস্মিকভাবে, সেটাকেই আমরা বলছি ভূমিকম্প। আরেকটু যদি ভালো করে বলি তাহলে কি বলবো, ভূ অভ্যন্তরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যখন ভূত্বককে আলোড়িত করে সাধারণত তাকে কি বলে, ভূমিকম্প বলে। কম্প বলে। সংজ্ঞাটা আমরা অবশ্যই পড়ব, কারণ সৃজনশীলের ক প্রশ্নের সংজ্ঞাটা তো আসে ভূমিকম্প কি, এরকম প্রশ্ন আসে সৃজনশীলের ক। আবার খ প্রশ্নে আসে ভূমিকম্প কি ব্যাখ্যা করো। এই জন্য আমরা সংজ্ঞাটা খুব ভালোভাবেই পড়ে রাখব। এখন তো আমরা জানলাম ভূমিকম্প কি, যে আমাদের যে ভূত্বক, আমি যদি একটু চিত্র এঁকে দেখাই, আমাদের গোলাকার পৃথিবী যদি আমি অর্ধেক অংশ আঁকি তাহলে এই অংশটা হচ্ছে ভূত্বক, তাই না? এই যে এই যে অংশটা, এটা হচ্ছে ভূত্বক, এটাকে আমরা অশ্বমণ্ডলও বলে থাকি। এটা হচ্ছে ভূত্বক, আর আমরা এই ভূত্বকের উপরে বসবাস করি, তাই না? এখানে আমাদের বসবাস। এখন কোনো কারণে যদি এই যে ভূত্বকের যে অংশটুকু আছে, এই অংশটুকু কোনো কারণে যদি কেঁপে ওঠে, তখন সেটাকে আমরা বলছি ভূমিকম্প, তাই তো? এখন ভূমিকম্প যখন আমরা পড়ব, এর উৎপত্তিটাও পড়ব। তাহলে এর উৎপত্তি কোথায়? ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে ভূ অভ্যন্তরে প্রায় 16 থেকে এটা হচ্ছে ভূ অভ্যন্তরের কেন্দ্র, এটা হচ্ছে কত, 16 থেকে 20 কিলোমিটার অভ্যন্তরে সাধারণত ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে। গড়ে আমরা 16 বলি, অনেক সময় 17ও বলে থাকি। তাহলে ভূ অভ্যন্তরে কোথায়, 16 থেকে 20 কিলোমিটার অভ্যন্তরে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে। এখন এটাকে আমরা বলছি কেন্দ্র। ভূমিকম্পের যে সৃষ্টি হয় তা এটাকে আমরা বলছি কেন্দ্র, সেন্টার।
এটাকে আমরা ফোকাসও বলি, সেন্টার। ঠিক সেন্টার যেখানে, তার ঠিক উপরিভাগে একদম সরাসরি 90 ডিগ্রি যেখানে, সেটা হচ্ছে উপকেন্দ্র। এটা কিন্তু ভূ অভ্যন্তরে হবে না উপকেন্দ্রটা, এটা হচ্ছে একদম ভূপৃষ্ঠে, এটা হচ্ছে উপকেন্দ্র। তারপরে এখানে যতখানি ভূমিকম্পের তীব্রতা, ঠিক উপকেন্দ্রেও কিন্তু অতখানি ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়। এরপরে এই উপকেন্দ্র অঞ্চল থেকে এভাবে ভূমিকম্প কি হয়, চারদিকে এর তীব্রতা ছড়িয়ে পড়ে। উপকেন্দ্র থেকে যত দূরে সরতে থাকবে তীব্রতা আস্তে আস্তে কমতে থাকবে। অনেকটা কেমন, আমরা যদি পুকুরে একটা ঢিল ছুঁড়ি, যেখানে ঢিলটা পড়ে সেখানে পানি বেশি কি হয়, পানির একটা ঢেউটা বেশি হয়। আস্তে আস্তে যখন এই ঢেউটা দূরে সরতে থাকে আস্তে আস্তে এর তীব্রতাটাও কমতে থাকে। ঠিক একই রকমভাবে উপকেন্দ্র থেকে যতখানি দূরে সরে যায় আস্তে আস্তে কি হয়ে যায়, ভূমিকম্পের তীব্রতাও কমতে থাকে। তাহলে আমরা ভূমিকম্পের কেন্দ্র সম্পর্কে জানলাম, উপকেন্দ্র বা এপিসেন্টার সম্পর্কেও আমরা জানলাম। ঠিক কেন্দ্র থেকে উপরের দিকের অংশটাই হচ্ছে উপকেন্দ্র। এখন জানব ভূমিকম্পের কারণ। এটাই আসলে আমাদের আলোচনার মূল বিষয়, ভূমিকম্পের কারণ। ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প সৃষ্টির জন্য অনেকগুলো কারণ আছে, অনেক কারণ। তার মধ্যে মূল যে কারণগুলো আছে সেই মূল কারণগুলোই আমরা কি করব, আজকে আলোচনা করব। প্রথমেই আসছি এগুলো সহজ কারণ, ভূপাত। ভূপাত কোথা থেকে হতে পারে? ভূপাত সাধারণত পর্বত থেকে হতে পারে। পর্বত থেকে যদি বিশাল কোনো শিলাখণ্ড আলগা হয়ে যায়, পর্বত বিশেষ করে যেখানে ভঙ্গিল পর্বত শ্রেণী দেখা যায় সেখানেই এ ধরনের ভূপাত হয়ে থাকে। যদি পর্বতের কোনো একটা অঞ্চলে বিশাল একটা শিলাখণ্ড পর্বত থেকে আলাদা হয়ে যায় তখন সেটা কি হয়, সেটা তখন যে স্থিতিস্থাপক অবস্থায় থাকা মানে তার দরকার থাকে তখন সে থাকতে পারে না, নড়বড়ে হয়ে যায়। যখন কোনো জিনিস নড়বড়ে হয়ে যায় তখন সে কী করে, যেখানে সে স্থিতিস্থাপক অবস্থায় থাকতে পারবে সেদিকে চলে যাওয়ার চেষ্টা করে। অনেকটা এরকম যদি পর্বতের চূড়াতে কোনো যদি এখানে ভূপৃষ্ঠে একটা বিশাল শিলাখণ্ড যদি আলগা হয়ে যায় সে কী করবে, আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, কারণ নিচে নামলে আর যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না, সেখানে আসলে স্থিতিস্থাপক অবস্থায় থাকতে পারবে, সে একটা ব্যালেন্স অবস্থায় থাকতে পারবে। এখন এখান থেকে যখন সে নামতে থাকে, নামার যে সময়টুকু তখন সে কিভাবে নামতে থাকে, তীব্র গতিতে নামতে থাকে, ফলে সেখানে কি অনুভূত হয়, কম্পন অনুভূত হয়। এভাবেও ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। সেম কারণ কিন্তু ভূপাতের সাথে সাথে সেম কারণটা কিন্তু 2 নম্বরে আমরা বলতে পারি হিমানি সম্প্রপাত। অর্থাৎ তোমরা জানো যে পর্বতের চূড়ায় বিশাল অংশ জুড়ে বরফের একটা স্তর থাকে, সেখানে যদি বিশাল অঞ্চল জুড়ে একটা বরফের খণ্ড বা চাই ঠিক একই রূপে আলগা হয়ে যায় কোনো কারণে, তখন সেটা ভূপৃষ্ঠের দিকে নেমে আসে, তখনও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়। তারপরে হচ্ছে ভূ অভ্যন্তরে জলের প্রবেশ, ভূ অভ্যন্তরে জলের প্রবেশ। তোমরা জানো শিক্ষার্থীরা, আমাদের যে এই পৃথিবী আছে এর যে ভূত্বক, এটা কিন্তু সব জায়গায় একই রকম অবস্থা না। সব জায়গাতে সে কঠিন শিলা দ্বারা গঠিতও না, আবার সব জায়গা জুড়ে সে কোমল শিলা দ্বারাও গঠিত না। আমাদের ভূত্বক কোথাও কোমল শিলা দ্বারা গঠিত, কোথাও কঠিন শিলা দ্বারা গঠিত। যে অঞ্চল কোমল শিলা দ্বারা গঠিত সেখানে ফাটল, চ্যুতি এগুলো দেখা যায়, আর এই ফাটল দিয়ে
ভূ অভ্যন্তরে যদি পানির প্রবেশ করে তখন কি হবে? পানিগুলো কি হবে? বাষ্পে পরিণত হবে। কারণ তোমরা জানো প্রতি 1 কিলোমিটার ভিতরে গেলেই তাপমাত্রা বেড়ে যায় 30 ডিগ্রি সেলসিয়াস। 1 কিমির জন্য কি হয়? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যায়। তাহলে ভূ অভ্যন্তরে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেন্দ্রের কাছাকাছি। পানিগুলো যখন ভূ অভ্যন্তরে প্রবেশ করে প্রচণ্ড তাপমাত্রার কারণে সেগুলো কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়। আর পানির পরিমাণ যত বেশি ভিতরে প্রবেশ করবে বাষ্পের পরিমাণও সেখানে বেশি হবে। যখন বাষ্প হয় তখন সেটা কি হয়? হালকা হয়। হালকা হয়ে তখন সেটা কি হইতে চায়? উপরের দিকে উঠে যেতে চায়, কিন্তু ভূত্বকের কারণে সেটা উপরের দিকে উঠে যেতে পারে না। ফলে সে কী করতে থাকে? কন্টিনিউ ভূত্বককে ধাক্কা দিতে থাকে। যতক্ষণ পর্যন্ত সে বের হওয়ার রাস্তা না পাবে ততক্ষণ পর্যন্ত সে কী করতে থাকবে? ভূত্বকের নিচে ধাক্কা দিতেই থাকে। কারণ বাষ্প তো সে হালকা হয়ে গেছে, প্রসারিত হয়ে গেছে, এখন সে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে, এটাই তার ধর্ম। এখন সে কী করতে থাকে? ক্রমাগত সে ভূত্বককে ধাক্কা দিতে থাকে। ফলে আমাদের ভূত্বকে কী হতে থাকে? কম্পন অনুভূত হতে থাকে। এভাবেও ভূমিকম্পের সৃষ্টি হয়। তারপরে হচ্ছে তাপ বিকিরণ। শিক্ষার্থীরা তোমরা জানো আমাদের পৃথিবী কিন্তু সৃষ্টির শুরুতে এইরকম ছিল না। এখন আমরা যেমন দেখতে পাচ্ছি এইরকম কিন্তু ছিল না। আমাদের এই পৃথিবীটা ছিল পুরোটাই একটি বাষ্পপিণ্ড। এই বাষ্পপিণ্ড ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল হয়ে বর্তমান অবস্থায় এসেছে। তার মানে কি আমাদের পৃথিবী এখন তাপ বিকিরণ করা বন্ধ করে দিয়েছে, আর তার তাপ বিকিরণ হচ্ছে না? তোমরা যখন ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস পড়েছিলে তখন কি আমরা পড়ি নাই যে ভূ অভ্যন্তরে এখনও গুরুমণ্ডল কী অবস্থায় আছে? তরল অবস্থায়, লাভা গলিত অবস্থায় আছে। কেন্দ্রমণ্ডল এখনও প্রচণ্ড তাপের কারণে কী অবস্থায় আছে? স্থিতিস্থাপক অবস্থায় আছে। তার মানে পৃথিবী কিন্তু এখনও তাপ বিকিরণ করছে। তাপ বিকিরণের ফলে কি হচ্ছে? শিলাতে চ্যুতির সৃষ্টি হচ্ছে, শিলাতে ভাঁজের সৃষ্টি হচ্ছে। এর ফলে দেখা যায় কোনো কোনো শিলা ভূ অভ্যন্তরে কোথাও কোথাও শিলা কি হচ্ছে? বসে যাচ্ছে। আবার কোথাও কোথাও তাপ বিকিরণ করে যখন শীতল হচ্ছে শিলাগুলো, সেখানে শিলাগুলো স্ফীত হয়ে যাচ্ছে। এই যে শিলার মধ্যে নানানভাবে টানের সৃষ্টি হচ্ছে, কোথাও স্ফীত হচ্ছে, কোথাও বসে যাচ্ছে, এর ফলেও কিন্তু ভূ অভ্যন্তরে কম্পনের সৃষ্টি হয় এবং ভূমিকম্পের সৃষ্টি হয়। তারপরে দেখো বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় পদার্থ। জানো যে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় যে পদার্থগুলো আছে সেগুলো কিন্তু আমরা ভূ অভ্যন্তর থেকেই সংগ্রহ করে থাকি। ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, এই যে ধরনের বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় পদার্থগুলো আছে, এই পদার্থগুলো যখন ভূ অভ্যন্তরে অবস্থান করে প্রাকৃতিকভাবেই কিন্তু এই পদার্থগুলো থেকে তাপ তৈরি হচ্ছে এবং বিভিন্ন উপায়ে তারা বিক্রিয়ার মাধ্যমে বিস্ফোরণেরও সৃষ্টি করছে। ভূ অভ্যন্তরে যখন এই ধরনের তেজস্ক্রিয় পদার্থের কারণে বিস্ফোরণ হয় অথবা প্রচণ্ড তাপের সৃষ্টি হয়, ফলে সেখানে কিন্তু কি তৈরি হচ্ছে? কম্পন তৈরি হচ্ছে। এভাবেও ভূমিকম্পের সৃষ্টি হয়। তাছাড়া খুব সহজভাবে আমরা বলতে পারি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির যখন অগ্ন্যুৎপাত হয় তখন সেখানে কি হয়? প্রচণ্ড বেগে লাভা নির্গত হয়। ভূ অভ্যন্তর থেকে বিশেষ করে গুরুমণ্ডলের যে অ্যাস্থনোস্ফিয়ার অঞ্চলটি আছে
সেখান থেকে তীব্র বেগে লাভা নির্গত হচ্ছে। লাভা যখন নির্গত হয় তখন কি হয়, সেখানে প্রচণ্ড শক্তির সঞ্চার হয় এবং তীব্র বেগে বিস্ফোরণ আকারে বের হওয়ার কারণে আগ্নেয়গিরির পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে সেখানে কি সৃষ্টি হয়, সেখানে ভূমিকম্পের সৃষ্টি হয়। শিক্ষার্থী, অনেকগুলো কারণ আছে, আমরা সবগুলো কারণ আলোচনা করব না, যেগুলো মূল কারণ সেগুলোই আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে সবচেয়ে যে কারণটি বর্তমানে বিজ্ঞানীরা বলছেন যে এটাই ভূমিকম্প সৃষ্টির মূল কারণ, সেটি হচ্ছে পাত সঞ্চালন। সে কারণটি আমি এখন তোমাদেরকে বলছি, পাত সঞ্চালন। শিক্ষার্থীরা, আমি প্রতি ক্লাসেই যখন প্রথম পত্র আলোচনা করি, বিশেষ করে যখন আমি ভূ অভ্যন্তর নিয়ে আলোচনা করি, তখন কিন্তু আমি বলে থাকি যে আমাদের যে পৃথিবীটা আছে, এই পৃথিবীর যে ভূত্বক আছে, এটাকে তো আমরা ভূত্বক বলি, উপরের অংশ অশ্বমণ্ডল বা ভূত্বক। এই ভূত্বক কিন্তু একেবারে নিরেট না, এটা একেবারে সব জায়গায় একই রকম না, এটা কয়েকটা খণ্ডে বিভক্ত। এক একটা খণ্ডকে আমরা বলছি এক একটা প্লেট বা পাত, প্লেট বলছি বা পাত বলছি। এই পাতগুলো, এই যে কিছুক্ষণ আগে বললাম গুরুমণ্ডল, এই যে বহিগুরুমণ্ডল, এটা হচ্ছে বহিগুরুমণ্ডল। বহিগুরুমণ্ডলের যে উপাদানগুলো সেগুলো হচ্ছে ক্রোমিয়াম, নিকেল, তারপরে সিলিকন, তারপরে ফেরাস। এই যে উপাদানগুলো এখানে আছে, প্রচণ্ড তাপের কারণে এবং উপরের চাপের কারণে, প্রচণ্ড তাপ এবং চাপের কারণে এই উপাদানগুলো তরল অবস্থায় আছে, গলনাঙ্কের কাছাকাছি তরল অবস্থায় আছে। এটা কি অবস্থায় আছে? তরল অবস্থায় আছে। তরল অবস্থায় থাকার কারণে এই যে আমাদের যে ভূত্বক যে খণ্ডে খণ্ডে বিভক্ত, যেগুলোকে আমরা প্লেট বলছি, 20টা ছোট প্লেট, 7টা বড় প্লেট, এই প্লেটগুলো এই বহিগুরুমণ্ডল, এটাকে আমরা অ্যাস্থনোস্ফিয়ারও বলে থাকি বা নমনীয় মণ্ডলও বলে থাকি, এই বহিগুরুমণ্ডলের উপরে ভাসমান অবস্থায় আছে। আর যেহেতু পৃথিবীর আহ্নিক গতি আছে, পৃথিবীর নিচ অক্ষের চারদিকে ঘুরছে এবং প্রচণ্ড তাপের কারণে এই তরল পদার্থের মধ্যে পরিচলন স্রোত দেখা যায়, স্রোতের সৃষ্টি হয়। এই স্রোতের কারণে এই প্লেটগুলো কি করছে, যে বললাম যে খণ্ডে খণ্ডে বিভক্ত, এই গুরুমণ্ডলের লাভার উপরে ভাসমান অবস্থায় আছে। আমি একটু দিচ্ছি। এগুলোকে যদি আমরা প্লেট বলি, এই প্লেটগুলো কি হচ্ছে, প্লেটগুলো গুরুমণ্ডলের যে লাভা আছে সে লাভাগুলোর মধ্যে ভাসমান অবস্থায় আছে। আবারও বলছি, আহ্নিক গতির কারণে এবং প্রচণ্ড তাপের কারণে যেহেতু তরল পদার্থের মধ্যে ভাসমান, ফলে সেখানে পরিচলন স্রোত হচ্ছে। দেখা গেছে এই প্লেটগুলো অনেক সময় সামনের দিকেও অগ্রসর হয় একে অপরের দিকে, আবার অনেক সময় দেখা যায় একে অপরের দিকে অগ্রসর হয়, আবার অনেক সময় একে অপরের দিক থেকে বিপরীত দিকে চলে যায়, এমন অবস্থাও হয়। এখন যখন প্লেটগুলো একে অপরের দিকে যাচ্ছে, যখন যাচ্ছে, আর এখানে যে স্থলভাগগুলো থাকে, উপরের স্থলভাগ, এই স্থলভাগের মধ্যে কি হয়, যখন একে অপরের দিকে যায় তখন এই স্থলভাগের মধ্যে কি হয়, হয় উপরে উঠে যাবে স্থলভাগ অথবা নিচের দিকে দেবে যাবে, যে কোনো একটা কিছু হবে চাপের কারণে। পার্শ্ব চাপের কারণে কি হবে, স্থলভাগ হয় উপরে উঠে যাবে নয় নিচের দিকে দেবে যাবে। ফলে দেখা যায় এই অঞ্চলটাতে প্রচণ্ডভাবে কম্পনের সৃষ্টি হয়। এভাবেও ভূমিকম্প হতে পারে। আবার প্লেটগুলো যখন একে অপরের দিকে চলে যায়, একে অপরের দিক থেকে বিপরীত দিকে চলে যায়,
তখন বিপরীত দিকে যখন চলে যায় তখন এখানে কি হয়ে যায়, জায়গাটা খালি হয়ে যায়। জায়গা খালি হয়ে গেলে ভূ অভ্যন্তরের পদার্থগুলো যে সেখানে কি হয়ে যায়, চাপের হ্রাস হয়। নিচের পদার্থগুলো তো চাপের কারণে ভূ অভ্যন্তরে আটক অবস্থায় আছে, যখন প্লেটগুলো সরে যায় তখন কিন্তু সেখানে কি হয়ে গেছে, চাপ হ্রাস হয়ে গেছে। চাপ যেহেতু কমে গেছে ফলে এখান থেকে ভূ অভ্যন্তরের যে তরল পদার্থগুলো আছে সেগুলো তীব্র বেগে বের হয়ে যেতে চায়, ফলে এখানে শক্তির সঞ্চার হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কিন্তু এই কারণেই হয়ে থাকে মূলত, আরও অনেক কারণ আছে। এবং এখানে কি হয়, কম্পনের সৃষ্টি হয়, এভাবেও ভূমিকম্পের সৃষ্টি হয়। বিশেষ করে এই যে নেপালে 2015 সালে, জাপানে 2011 সালে যে ভূমিকম্পগুলো হয়েছে সেই ভূমিকম্পগুলো কিন্তু এই কারণেই হয়েছিল বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিন্তু ভূমিকম্প সৃষ্টির কারণগুলো কিন্তু জানলাম। এটা কিন্তু পরীক্ষায় আসে, বিশেষ করে পাত সঞ্চালনের যে মতবাদ এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। যদি প্রশ্নে আসে ভূমিকম্প সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, তখন কিন্তু অবশ্যই পাত সঞ্চালন যে তথ্যটা আছে, পাত সঞ্চালনের কারণে যে ভূমিকম্প হয় এটা তো লিখতেই হবে, পাশাপাশি আমরা অন্য কারণগুলোও লিখব। তাহলে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে অবশ্যই আমরা ভূমিকম্পের ফলাফল সম্পর্কে জানব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।